আসসালামু আলাইকুম। এই ভিডিওটা কয়টা পয়েন্টের উপর বেস করে। নাম্বার 1, লিওনেল মেসি এই বিশ্বকাপে তার রোলটা কি হবে? নাম্বার 2, আর্জেন্টিনার এই দলটা ২০২২ বিশ্বকাপের চাইতেও ডেঞ্জারাস কিনা? নাম্বার 3, এই দলটার মিডফিল্ড এই মুহূর্তে সবচাইতে সেরা কিনা? নাম্বার 1টা দিয়ে যদি শুরু করতে চাই তাহলে যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে লিওনেল মেসি এই বিশ্বকাপে একটা ডিফারেন্ট রোলে খেলবেন। প্রথম কথা হচ্ছে এই বিশ্বকাপে তার কিন্তু কোনো প্রেশার নাই। প্রেশার নেই কারণ তিনি সবকিছু পেয়ে গেছেন। তার নিজেকে প্রমাণ করার কোনো কিছু নাই। ২০২২ বিশ্বকাপে তিনি অর্জন করে ফেলেছেন। এই বিশ্বকাপটা মেসি অনেকটা ফ্রি বার্ড হয়ে খেলবেন এবং যখন এই টাইপের প্লেয়ার একেবারে প্রেশারলেস ফুটবলটা খেলেন, তখন তিনি আগের চাইতেও অনেক বেশি মাত্রায় ইম্প্যাক্টফুল থাকেন। আমরা সর্বশেষ যে ম্যাচটা আর্জেন্টিনা খেলেছে ফ্রেন্ডলি ম্যাচ, সেখানেই কিন্তু একটা বিষয় বুঝতে পেরেছি মেসির একটা পাসে প্রতিপক্ষের লাইন আপ পুরোপুরি কিন্তু চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে। এটা মেসির প্রেশারলেস থাকার একটা অন্যতম বড় উদাহরণের জায়গা। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আর্জেন্টিনার এই লাইন আপটা ২২-এর চাইতেও প্রমিনেন্ট কিনা। এই লাইন আপটাতে এক্সপেরিয়েন্স আছে, ক্রিয়েটিভিটি আছে, পাসিং বেশ ভালো, এই লাইন আপটার এক্স ফ্যাক্টরটা বেশ ভালো এবং সবচাইতে বড় কথা এই লাইন আপটার প্লেয়াররা অনেক বেশি মাত্রায় ম্যাচিউরড এবং তার ক্যারিয়ারের প্রাইম ফর্মে রয়েছেন। আপনি গত বিশ্বকাপে একটু চিন্তা করে দেখেন, আলভারেজ সবাই তাকে চিনত না। এনজো ফার্নান্দেজ কিংবা ম্যাক অ্যালিস্টার প্লেয়াররা খুবই আননোন টাইপের ছিলেন। তবে এই মুহূর্তে তারা কিন্তু ফেভারিট তকমাটা নিয়েই কিংবা ক্যারিয়ারের বেস্ট পসিবল পজিশনে থাকা অবস্থাতেই কিন্তু এসেছেন এই বিশ্বকাপে। মেসিকে নিয়ে শুরুতে আলোচনা করতে চাই, মেসি মূলত আসলে কোথায় খেলবেন। সো আগের মতো মেসি ডান দিক দিয়ে খেলে এরকম সিচুয়েশন ফেস করতে চাইবেন না যেখানে 2 ভার্সেস 1 সিচুয়েশনে মেসিকে পড়তে হয়। সো আলটিমেটলি মেসি যে কাজটা করবেন, একটু নিচের দিকে মাঝখানে নেমে আসবেন, যেটা আপনি বলতে পারেন যে স্ট্রাইকারের ঠিক পেছনে, অথবা আপনি বলতে পারেন যে প্রতিপক্ষের মিডফিল্ড এবং সেই সঙ্গে ডিফেন্স লাইনের ওই মাঝখানের জায়গাটা, যেখান থেকে মেসি পুরো মাঠের টেম্পোটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। মেসি এটাকে নিয়ন্ত্রণ করবে গেমটা কি ফাস্ট হবে নাকি গেমটা স্লো হবে, এবং প্রেসিং এর কাজটা আসলে মেসি সেই জায়গাটা করবেন না। তবে এই টাইপের নেচারে যে সমস্ত ফুটবলাররা ফুটবল খেলবেন তাদের জন্য কাউকে না কাউকে তো স্যাক্রিফাইস করতে হয়। তাদের একটা কমপ্লিমেন্টিং রোলের প্রয়োজন হয়। নিজের আইডেন্টিটিকে স্যাক্রিফাইস করে হলেও অন্তত মেসিকে সেভ করার জন্য, মেসি যাতে 90 মিনিট খেলতে পারেন সেজন্য একজনকে না একজনকে তো স্যাক্রিফাইস করতে হবে, এবং সেই স্যাক্রিফাইস করার প্লেয়ারটার নাম হচ্ছে রদ্রিগো দি পল। রদ্রিগো দি পলকে বলা হয় মেসির সেভিয়ার বলতে পারেন, মেসির বডিগার্ড বলতে পারেন। এখন রদ্রিগো দি পলের ভূমিকাটা আসলে কোন জায়গাটা? ওই যে মেসি যে প্রেসিংটা করবেন না, ওই প্রেসিং এর কাজটা করবেন আসলে ডিপল। ইভেন আপনি কখনো কখনো দেখবেন যে অফ দ্য বল সিনারিওতে ডিপল নিচের দিকে নেমে গিয়ে একদম চেস করছেন প্লেয়ারকে ডিফেন্সিভ অর্ধে গিয়ে, অর্থাৎ ওই জায়গাটায় হয়তোবা রাইট ব্যাককে তিনি হেল্পও করবেন। ডিপলের মধ্যে কিন্তু সেই জায়গাটা আছে, অর্থাৎ সেই জায়গাটাতে ডিপল স্যাক্রিফাইজিং কাজটা করবেন। এবারে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলতে চাই তিনি হচ্ছেন এনজো ফার্নান্দেজ। এনজো ফার্নান্দেজকে বলা হচ্ছে আর্জেন্টিনার ভবিষ্যৎ মিডফিল্ডের নেতা, অর্থাৎ ভবিষ্যতে তিনি হয়তোবা ডমিনেট করবেন। একটা বিষয় খেয়াল করবেন, স্কালোনি কিন্তু মিডফিল্ডের জায়গাটাতে অনেকটা ডায়াগোনাল শেপে খেলতে খুব পছন্দ করেন। এটা তার একটা স্টাইলের জায়গা, ডায়াগোনাল শেপেই তিনি মিডফিল্ডের জায়গাটা খেলেন। এনজো ফার্নান্দেজ মূলত আপনি যদি চিন্তা করে দেখেন যে চেলসিতে একটু বায়ের দিকে খেলেন চেলসির ফরমেশন অনুযায়ী, তবে এইখানে কিন্তু তিনি ওই বা পাশের পজিশনটা আসলে খেলবেন না। এই ডায়াগোনাল শেপটাতে হোল্ডিং এর জায়গাটা এনজো ফার্নান্দেজকেই করতে হবে এবং সেটা তিনি করবেন। অফ দ্য বল সেই জায়গাটা তার একটা কাজের জায়গা থাকবে, এবং উইথ দ্য বল যখন আর্জেন্টিনা অ্যাটাক যাবে, এনজো ফার্নান্দেজ কিন্তু সেকেন্ড রানেও অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট, এবং সেই কাজটাও কিন্তু সেই জায়গা থেকে তিনি করতে পারেন বা সেই কাজটা তিনি করবেন। আবারও বলি, ডায়াগোনাল শেপটাকে কিন্তু স্কালোনি খুব পছন্দ করেন। সো আলটিমেটলি ওইভাবে যদি যায় তারা, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইভাবেও এনজো ফার্নান্দেজের রোলটা প্লে করা হতে পারে। এবারে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলতে চাই তিনি হচ্ছেন ম্যাক অ্যালিস্টার। সত্যি কথা বলতে আর্জেন্টিনার এই পুরো লাইন আপে আপনি যদি আমাকে বলেন যে আমার মোস্ট ফেভারিট কে, সেটা আমি বলবো ম্যাক অ্যালিস্টার। কেন? অনেকটা লা কাসা দি পাপেল কিংবা আমরা যেটাকে বলি মানি হায়েস্টের প্রফেসরের রোলটা হচ্ছে ম্যাক অ্যালিস্টারের। হয়তোবা আপনি ইম্প্যাক্টের জায়গাটা খুব বেশি বুঝবেন না, কিন্তু ট্যাকটিক্যাল জায়গা থেকে পুরো মাঠের ইন্টেলেকচুয়ালিটির জায়গাটা আসলে ম্যাক অ্যালিস্টারের, এবং সেটা আপনি গত বিশ্বকাপে যদি চিন্তা করে দেখেন, এখন তিনি আসলে যে রোলে খেলেন আর্জেন্টিনা টিমে, ব্যাপারটা অনেকটা প্রফেসর কাইন্ড অফ রোলটাই প্লে করেন আসলে ওই জায়গাটা থেকে ম্যাক অ্যালিস্টার। ম্যাক অ্যালিস্টার থাকলে আপনি মাঠে হয়তো বা খুব বেশি বুঝবেন না, কিন্তু যখন থাকবে না মাঠে তখন আপনি বুঝবেন যে মাঠের মধ্যে আসলে কে নাই ওই জায়গাটাতে। সো তার কাজটা স্পেস খুঁজে বের করা। তিনি স্পেস খুঁজে বের করেন, স্পেস বের করার চেষ্টা করেন, এবং
মাঠের একটা এক্স ফ্যাক্টরের জায়গা থাকে না, ওই এক্স ফ্যাক্টরের কাজটা আসলে সেই জায়গাটাতে ম্যাক অ্যালিস্টার করে থাকে না। আমি বলবো যে আসলে অত্যন্ত চমৎকার ফুটবল ব্রেইন আর্জেন্টিনার এই টিমের মধ্যে যারা আছেন, অত্যন্ত সুন্দর ফুটবল ব্রেইন তার মধ্যে রয়েছে। পরের প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই, হুলিয়ান আলভারেজ। আলভারেজ যদি খেলেন, আলভারেজ খুব চমৎকার একজন স্ট্রাইকার। কেন আমি বলছি? প্রথমত তিনি ডিফেন্ডারের মতো প্রেসিং করতে পারেন, তিনি উইঙ্গারের মতো দৌড়াতে পারেন, পাসিং এবিলিটি ভালো, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। এবং নেক্সট ওয়ার্ল্ড কাপ যখন আর্জেন্টিনা খেলতে নামবে, আলভারেজ তার দিকেই হয়তো বা আর্জেন্টিনা চেয়ে থাকবে, বা আমরা যেটা বলি না যে টিপিক্যালি গোল স্কোর করার জন্য যে জায়গাটার দিকে আসলে চেয়ে থাকতো, আলভারেজ সেই জায়গাটায় থাকবেন। লাউতারো মার্টিনেজকে নিয়ে যদি কথা বলি, গত বিশ্বকাপের ক্যাম্পেইনটা ভালো ছিল না, একেবারে ভালো ছিল না, বাট লাউতারো মার্টিনেজের একটা ট্রান্সফরমেশন কিন্তু হয়েছে। এবং মার্টিনেজে আসলে সেই ব্যক্তি যিনি মূলত অনবরত রানিং করে মেসির জন্য প্লেস করে দেবেন, মানে অনবরত রানিং করে তিনি ডিফেন্ডারদেরকে তার দিকে ড্র্যাগ ইন করাবেন এবং তার দিকে ড্র্যাগ ইন করিয়ে মেসির জন্য স্পেস করে দিবেন সামনের দিকে যাওয়ার জন্য, এবং সেই জায়গাটাতে আলটিমেটলি অ্যাটাকের জায়গাটা হবে বলে আমার কাছে মনে হয়। ইভেন যখন অফ দ্য বল থাকবে, অফ দ্য বলও আমরা লাউতারো মার্টিনেজকে প্রচুর রানিং করতে দেখি, এবং সেই অফ দ্য বল রানিংয়ের সময় আর্জেন্টিনা যদি কোনো হাই প্রেসিংয়ের মাধ্যমে পরবর্তী সময় বলকে রিগেইন করে, লিওনেল মেসির জন্য লাউতারো মার্টিনেজ ইজ অ্যানাদার ফ্যাক্টর, যেটা একটা অনেক বড় কমপ্লিমেন্টিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে আমার কাছে মনে হয়। সো এই লাইন আপটা যদি আপনি চিন্তা করে দেখেন, এই লাইন আপটার মধ্যে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আছে। নিকো পাসকে নিয়ে যদি বলি, সবচেয়ে বেশি আলোচনা লিওনেল মেসির রিপ্লেসমেন্ট। লিওনেল মেসি যে জায়গাটা খেলছেন সেই জায়গাটা রিপ্লেসমেন্টে নিকো পাস। আমরা জানি যে আর্জেন্টিনা একটা ওই ডায়াগোনাল শেপে খেলতে পছন্দ করে, সো আপনি ওই জায়গাটা নিকো পাসকে চিন্তা করে দেখতে পারেন। সব ধরনের এবিলিটি রয়েছে, ক্রিয়েটিভিটি, স্পিড, খুব ভালো ফুটবল সেন্স, কখন পজ দিতে হবে, কখন আগাতে হবে, কম্বিনেশনের জায়গাটা নিকো পাস খুব ভালো মেনটেন করতে পারেন। আরেকটা বিষয় বলবো যে ধরেন স্কালোনি চিন্তা করলো যে না, তাকে নিচের দিকে না, আপনি তাকে উপরের দিকে খেলাবেন, এমনও হতে পারে আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকো পাস তিনজন একসঙ্গেও খেলতে পারেন, সেই এবিলিটি রয়েছে। এবং সেই জায়গাটা শাফলিং পজিশন চেঞ্জও হতে পারে, পজিশনে কিন্তু মানে বল পজিশন অনুযায়ী সেখানে একটা পরিবর্তনের জায়গা হতে পারে। সো আলটিমেটলি আর্জেন্টিনার এই টিমটাকে যদি আপনি বলেন যে গত বিশ্বকাপে আর্জেন্টিনার যে টিমটা ছিল, ওই টিমটার চাইতে এই টিমটা কাগজে কলমে আমার কাছে বেটার টিম বলে মনে হয়। ডেফিনেটলি তাদের দুই ফুল ব্যাকে একটা অনেক বড় ঝামেলার জায়গা আছে, দুই ফুল ব্যাক কিন্তু ইনজুরির কারণে আমরা আসলে দেখতে পাবো না। সো প্রথম ম্যাচে কম্বিনেশন আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছি 3-5-2 এই ফরমেশনে আর্জেন্টিনা খেলতে নামতে পারে, আবার সেই জায়গায় কিন্তু 4 জন ডিফেন্ডার নিয়েও খেলতে নামতে পারে। যাই হোক না কেন, আর্জেন্টিনার প্লেয়ারদের সেই অ্যাডাপ্টেবিলিটির জায়গা আছে এই টিমটার মধ্যে, সেই কম্বিনেশনে চমৎকার কিছু জায়গা আছে যে জায়গাগুলো অন্য সবাইকে আসলে অনেক বেশি মাত্রায় ডমিনেট করতে পারে। সো আলজেরিয়া ভার্সেস আর্জেন্টিনা, এই ম্যাচটার রেজাল্ট আসলে কি হতে পারে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস।